আজ 10 বছর পর বাড়ি ফিরছি। 10 বছর আগে ছিলাম একটা অপদার্থ ছেলে, যার ছিল না কোনো মেধা, ছিল না পড়ার প্রতি মনোযোগ এবং ছিল না টাকা পয়সা। বলতে গেলে ছেলেটি সব দিক দিয়ে জিরো। আর আজ সেই ছেলেটি টপ 5 বিজনেসম্যানদের একজন, যার নেই কোনো টাকার অভাব, নেই কোনো যোগ্যতার অভাব। কিন্তু 10 বছর আগে ছেলেটির সব দিক দিয়ে অভাব ছিল। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না। তাহলে চলুন 10 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো জেনে আসি, তাহলেই বুঝতে পারবেন। 10 বছর আগে সকালে ঘুমাচ্ছি, এমন সময় চেঁচামেচির শব্দে ঘুমটা ভেঙে যায়। তারপর চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে দেখি মা আর বাবার কথা কাটাকাটি হচ্ছে। তোমার নবাবজাদা ছেলে কোথায়? এখনো ঘুম থেকে উঠিনি। কি বলছো? এখনো ঘুম থেকে ওঠে নাই মানে? কাল বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত করে বাসায় আসছে, তাই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। কি পড়ালেখার ধারেও কাছেও নাই, আর রাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়? তামিমকে ডেকে নিয়ে আসো। আচ্ছা, এই বলে আমার রুমে আসতে যাব, তখনই আম্মু আমাকে ডেকে বলল, এই তো তোমার ছেলে ঘুম থেকে উঠলো। ওই কাল রাতে কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। কি আজকের পর থেকে সন্ধ্যার আগে বাসায় চলে আসবি। যদি না আসতে পারিস তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কাল রাতে কার বাড়িতে ডিল ছুড়ছিলি কেন? আজ থেকে যেন তোর নামে কোনো অভিযোগ না আসে। যদি আসে তাহলে বাড়ি থেকে চলে যেতে হবে। ওকে, আর কোনোদিন করব না। যদি এবার পরীক্ষা ফেল করিস তাহলে তোকে বিলে চাষ করতে হবে আমার সাথে। আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি তামিম, বাড়ির একমাত্র সন্তান, আর বাবা কৃষক, আর আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। এখন এতটুকুই, বাকিটুকু গল্পে জেনে নেবেন। আম্মু নাস্তা দাও, কলেজে যেতে হবে। তখন আব্বু বলল, কলেজে কি করবি? পড়ালেখা তো কিছুই করতে পারিস না। আব্বু আমাকে আরেকটা সুযোগ দেন। ঠিক আছে দিলাম, তবে শর্ত আছে একটা। আমি হ্যাঁ বোতক মাথা নাড়লাম। টেবিলে নাস্তা দিছি, খেয়ে কলেজে যা, আর কোনো ঝামেলা করিস না বাবা। আম্মু তুমি কোনো চিন্তা করিও না, আজ থেকে আর কারোর সাথে ঝামেলা করব না। তারপর নাস্তা করে কলেজে চলে এলাম। তারপর কলেজে ঢুকতেই কে যেন কলার টান মারলো। আমি পিছনে ফিরেই ঠাস করে কষে একটা মেরে দিলাম। সাথে সাথেই তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আমি এতক্ষণ খেয়াল করিনি যে কে আমার কলার টানলো। আমি তো অবাক, কারণ আমার কলার একটা মেয়ে টেনে ধরেছে। কিন্তু মেয়েটা আমার কলার কেন ধরলো? আপনি আমার কলার ধরলেন, তাই আমি রাগ কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মারছি। আপনার পরিচয় আমার না জানলেও চলবে, মেয়েটা দেখতে খুব সুন্দর কিন্তু রাগী। এই বলে সোজা ক্লাসরুমে চলে গেলাম। তারপর কিছুক্ষণ পর বন্ধুরাও আসলো। আর অন্যদিকে ওই খ্যাত ছেলেটির কি সাহস তোর মুখের ওপর কথা বলে, আর তুই ওকে কিছুই বললি না? কি রবণী, তুই ওই খ্যাত ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আমি এত সহজে ওই খ্যাটটারে ছেড়ে দেবো ভাবছিস? তোর কি কোনো প্ল্যান আছে? প্ল্যান আছে, আর সেটা ছুটি হলেই দেখতে পারবি। এখন ক্লাসে যাই। তারপর তারা ক্লাসে চলে আসলো। তখন রাফি আমার বন্ধু বলল, কিরে তোর আজ কি হলো? তোকে বউতে ধরে নাই তো? আমি তো ঠিক আছি, আর তোদের কেন মনে হলো আমাকে ভূতে ধরেছে? তখন রিয়াদ বলল, আসলে তুই তো কোনোদিন কলেজে আসিস না, তাই বলছি। আর কলেজে আসলেও তো তুই ক্লাস করিস না, তাই বললাম। হঠাৎ তাদের সাথে কথা বলতে বলতে দরজার দিকে তাকাতেই একটা মেয়েকে দেখে আমি অবাক। কারণ দরজা দিয়ে যেই মেয়েটি আসছে সেই আর কেউ নয়, সে হচ্ছে কিছুক্ষণ আগে যার সাথে ঝগড়া করছিলাম সেই মেয়েটা। তারপর আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করলাম, দোস্ত, এই মেয়েটা কি আমাদের ক্লাসেই পড়ে? কেন? না, একটু আগে মেয়েটাকে থাপ্পড় মারছিলাম তাই। কি তুই জানিস ওকে? আমার জানার দরকার নেই, আগে বলো এই মেয়েটার নাম কি? অবনী, আর এই কলেজের সভাপতির মেয়ে। কি? এখন আমার কি হবে? আমি তো অবনীকে থাপ্পড় মারছি। এটা যদি তার আব্বুকে বলে দেয় তাহলে তো আমার কলেজ আর পড়া হবে না, সাথে বাড়ি থেকে চলে যেতে হবে। অন্যদিকে অবনীর বান্ধবী নীলা অবনীকে বলে, অবনী দেখ, ওই খ্যাতটা আমাদের সাথেই পড়ে। তাহলে তো আমার আরো সুবিধা হলো। আমিও তাই ভাবছি। তারপর দেখি স্যার ক্লাসে এসে আমাকে দেখে স্যার বলল, ক্লাসে কিছু এলিয়েন দেখতেছি, তোমরা কি তাদের দেখতেছো? আমাকে উদ্দেশ্য করে বলল, কারণ এর আগে কলেজে আসলেও ক্লাস করিনি, তাই ক্লাসে দেখে স্যার অবাক হয়ে গেল। আর আমি স্যারকে বললাম, স্যার এখানে তো কোনো এলিয়েন নাই। তোমাকে দেখে তো এলিয়েনই মনে হচ্ছে। আর এতদিন পর কি জন্য ক্লাস করতে আসছো? 1 মাস পরই তো তোমার পরীক্ষা, একেবারে পরীক্ষা দিতে আসলেই তো হয়।
আসলে স্যার আজ থেকে ভালো হয়ে গেছি আর নিয়মিত ক্লাস করব। আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তার থেকে আরও বেশি অবাক হলো স্যার, আর আমার বন্ধুরাও অবাক হয়ে গেল, কারণ তারা ভাবতে পারেনি যে আমি আজ থেকে ক্লাস করব। তখন স্যার বলল, ক্লাস করলে ভালো। তারপর স্যার আরও কিছুক্ষণ ক্লাস করিয়ে চলে গেল। তারপর সব ক্লাস করে যখনই বন্ধুদের নিয়ে গেট দিয়ে বাহির হব, তখনই কে যেন খ্যাত খ্যাত করে আমাকে ডাকতেছে। ওই খ্যাত, আমি পিছনে ফিরে দেখি অবনী আমায় ডাকতেছে। আমাকে বলতেছেন, এখানে তুই ছাড়া আর কে আছে? আচ্ছা আসতেছি। এই বলে আমার বন্ধুরা সহ আমি অবনীর কাছে গেলাম। ওই তোরা যা। আমরা কেন যাব? যেতে বলছি, যাবি নাকি অন্য ব্যবস্থা করব? আচ্ছা যাচ্ছি যাচ্ছি। তারপর ওরা চলে যাওয়ার পর, ওই তোর নাম কি? তামিম। আর কি জন্য ডাকছেন ওইটা বলেন। কেন, তোকে কি কাজ ছাড়া ডাকা যায় না নাকি? তা নই, কিন্তু কেন ডাকলেন তা তো বলেন। তখন নীলা বলল, অবনী দেখ, ওই খ্যাত ছেলেটা তোর মুখে মুখে কথা বলতেছে আর তুই তা সহ্য করতেছিস। তখন অবনী বলল, ওই খ্যাত, তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলা? এই বলে ঠাস। আপনারা ভাবছেন থাপ্পড়টা আমার গালে লাগছে? আপনারা ঠিকই ভাবছেন, থাপ্পড়টা আমার গালে লাগছে। আর ওর থাপ্পড়ের আওয়াজ শুনে যারা কলেজে ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে মারলেন কেন? আবার আমার মুখে মুখে কথা বলতেছিস? সরি আপু। ঠাস, আবার থাপ্পড় মারলো। এই বড়লোক মেয়েগুলো গরিবদের ভাবেটা কি? আমরা গরিব বলে কি আমাদের কোনো প্রাণ নেই? আমাদের কি কোনো ফিলিংস নেই? আমরাও তো মানুষ। আপনি আবার আমায় মারলেন কেন? আজ থেকে আমায় ম্যাডাম বলে ডাকবি। কি বলে ডাকবি? ম্যাডাম বলে। এই তো, গুড বয়। আর শোন, কাল সকালে তাড়াতাড়ি আসবি। ওকে ম্যাডাম। তারপর অবনীর কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে আম্মুকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে গেলাম। আর কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেই কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। অন্যদিকে অবনী কলেজ থেকে বাড়ি ফিরে আর গান গেয়ে গিয়ে সিঁড়ি থেকে উঠতে যাবে, ঠিক তখনই শিমুল চৌধুরী, আজ আমার মেয়েকে এত সুন্দর লাগছে কেন? আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। তা কে সেই ছেলেটা, যে ছেলেটা আমার এই মেয়ের মন কেড়ে নিয়েছে? ছেলেটার নাম তামিম, কিন্তু তার স্ট্যাটাস আমাদের মতো অত হাই লেভেলের না। ও, তা ছেলেটাকে কি বলেছিস তুই অনেক পছন্দ করিস বা ভালোবাসিস? না মা, আচ্ছা এসব এখন থাক না। এসব এখন খুব জোরে খিদে পেয়েছে। তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নীলা, আচ্ছা যা মা। দোস্ত তুই কোথায়, আজ আসবি না? আমি তো ঘুম যাচ্ছি। কি? আচ্ছা তুই রবিক আঙ্কেলের চায়ের দোকানে চলে আয়। কেন বলো তো, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আজ আড্ডা দিবি না? আমি তো আড্ডা দেওয়ার জন্য কল দিচ্ছি। সরি দোস্ত, আজ থেকে আমি আর আড্ডা দিব না। আচ্ছা তামিম, তুই কি আমাদের সেই বন্ধু তামিম নাকি অন্য কেউ? কেন বলতো? না মানে ভূতের মুখের রাম রাম শুনছি তাই বলতেছি। এখানে রাম রামের কি হয়েছে? আমরা তো অনেক আড্ডা দিয়ে অনেক সময় নষ্ট করছি, আর সামনে পরীক্ষা, তাই ভাবলাম ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত। তারপর বাইরে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম আর বই নিয়ে পড়তে বসলাম। তারপর 10টার দিকে আম্মু খাবার জন্য ডাক দিল। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাই। আর কলেজে গিয়েই তো আমি অবাক, কারণ অবনী আজ শাড়ি পরে আসছে। মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে। ছি, আমি এসব কি ভাবতেছি? ও কোথায় আর আমি কোথায়? ওরা বড়লোক আর আমরা গরিব, ওদের সাথে আমাদের মানায় না। তারপর এইসব ভাবতে ভাবতে ক্লাসে চলে আসলাম। নীলা, আজ এই খ্যাটটা আসেনি নাকি? জানি না রে। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাই। চল। কি রে অবনী, কাকে খুঁজছিস? আর ওই খ্যাটটা আসে নাই না কি আজ? তারপর হঠাৎ অবনীর আমার দিকে চোখ পড়তেই, দেখ নীলা, ওই খ্যাটটা কলেজে আসলো অথচ আমার সাথে দেখা করেনি। এর একটা বিহিত করতে হবে। আজ ওর একটা বিহিত করতেই হবে। ক্লাস ছুটি হোক, তারপর দেখাচ্ছি। আমি ক্লাসে এসে বন্ধুদের পাশে বসে গেলাম। তখন রাফি বলল, কিরে দোস্ত কি অবস্থা? এই তো ভালো, তোদের কি অবস্থা? আমরা ভালো দোস্ত। তারপর স্যার ক্লাসে চলে আসলো। তারপর স্যার কিছু নোট লিখে দিলেন আর বললেন, আচ্ছা
কাল তোমাদের এই বিষয়ের উপর ক্লাস টেস্ট নেওয়া হবে, তাই সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। তারপর স্যার আরও কিছুক্ষণ ক্লাস করে চলে গেলেন। তারপর একে একে সব ক্লাস করে চলে আসতে যাব, তখন দেখি অবনী গেটের ওইখানে দাঁড়িয়ে আছে। আমি অবনীকে না দেখার ভান করে চলে যেতে যাব, তখনই ওই ক্যাট, তোকে সকালে আমার সাথে দেখা করতে বলেছিলাম না? সরি, আসলে ভুলে গেছিলাম। কাল সকালে আসার পর আমার সাথে দেখা করে তারপর ক্লাস করতে যাবি। আচ্ছা এখন তুই যেতে পারিস। আচ্ছা যাচ্ছি। এই বলে বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম। মাঝপথে রিয়াদ বলল, আচ্ছা দোস্ত, ওই অবনী তোর পিছনে এইভাবে লেগে আছে কেন? তখন রাফি বলল, ওই দিন অবনীকে তামিম থাপ্পড় মারলো না, মনে হয় ওইটার বদলা নেওয়ার প্ল্যান করতেছে। এই রে, এরা কিভাবে জানলো আমি অবনীকে থাপ্পড় মারছি? সত্যি তুই অবনীকে থাপ্পড় মারছিস? তাহলে তো তুই শেষ। আরে এমনি ভয়ে ভয়ে আছি, আর তুই সেইখানে আরো ভয় দেখাচ্ছিস। কোথায় সাহস দিবি তা না করে উল্টা আমায় ভয় দেখাচ্ছিস। তোরা কি আদৌ আমার বন্ধু নাকি শত্রু তা আজও জানতে পারলাম না। দোস্ত ওসব বাদ দে তো, কাল যে টেস্ট পরীক্ষা হবে তা নিয়ে কিছু ভাবছিস? যা হবে কাল দেখা যাবে। আচ্ছা চলি দোস্ত, আর ভালোভাবে প্রস্তুতি নিস। ওদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকে মাকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। অবনী, তুই এই খ্যাতটাকে সবসময় এভাবে ছেড়ে দিস কেন? আরে অপেক্ষা কর, ফাইনাল পরীক্ষার পর আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ নেব। দেখ কাল কি করি। মুখে তো বলে দিলাম, তামিমকে কি আমি শাস্তি দিতে পারবো না? আমি তামিমের থেকে প্রতিশোধ নিতে পারবো না, কারণ আমি যে তামিমকে খুব ভালোবেসে ফেলেছি। তামিমকে কি আমি বলতে পারবো আমার ভালোবাসার কথা? কিরে, তুই কি ভাবছিলি এতক্ষণ? সে কখন থেকে ডাকতেছি, তোর কোনো খুশি নেই? না কিছু না, চল বাড়ি যাই। তারপর ওরা দুইজনে বাড়ি চলে আসলো। এদিকে তামিম ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সন্ধ্যা দিকে মাগরিবের নামাজ পড়তে বসে, কারণ কাল তার টেস্ট পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারপর 2 ঘন্টা পরে একটু বিশ্রাম নেয়, তারপর ডিনার করে শুয়ে পড়লাম। সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলাম। তারপর দেখতে দেখতে কলেজের সময় হয়ে গেল। তারপর নাস্তা করে কলেজে চলে এলাম। তারপর অবনীর সাথে দেখা করে ক্লাসে চলে এলাম। তারপর প্রিন্সিপাল এসে আমাকে ডেকে তার কেবিনে নিয়ে গেল। এরপর স্যার যা বললো তা শুনে তো আমার নিচ থেকে মাটি সরে গেল। তারপর কলেজে এসে সোজা অবনীর কাছে চলে গেলাম। কিরে, আজ তুই নিচেই চলে আসলি? যাক ভালোই হলো। বলেন ম্যাডাম, কেন ডেকেছেন? কেন ডেকেছি তার জন্য কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? এই বলে ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় মারলো। থাপ্পড়টা এত জোরে লাগলো যে আমার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আর খুব জ্বলছে। তবু সহ্য করে থাকলাম, কারণ এখন কিছু বললে হিতে বিপরীত হতে হবে, তার চেয়ে চুপ করে থাকি। যা তো এখান থেকে। তারপর আমি সোজা ক্লাসরুমে চলে আসলাম, আর আমি পকেট থেকে রুমালটা বের করে রক্ত মুছে আবার ঢুকিয়ে রাখলাম। তারপর আমার বন্ধুরা চলে এলো। তারপর বন্ধুদের সাথে একটু কথা বললাম। অন্যদিকে অবনী ভাবতেছে, না, তামিমকে এভাবে মারাটা ঠিক হয়নি। ধুর, এখন কি তামিমকে ভালোবাসার কথা বললে তো আমাকে মেনে নিবে না। তামিম তো আমাকে মেনে নিবে না, কারণ আজ আমি যা অন্যায় করলাম তার জন্য তামিম আমাকে ক্ষমা নাও করতে পারে। এখন কি করি? তখন অবনীর বান্ধবী রিমি বলল, কিরে অবনী, কি ভাবছিস? চল ক্লাসে যাই। চল। তারপর অবনী আর তার বান্ধবীরা চলে আসলো। এদিকে রাফি তামিমকে বলল, কিরে দোস্ত, তোর ঠোঁট কাটলো কি করে? আরে তেমন কিছু না দোস্ত, সামান্য ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা। রাফির সাথে কথা বলতেছি, তখন স্যার ক্লাসে চলে আসলো। স্যার ক্লাসে ঢোকার সাথে সাথে প্রিন্সিপালও ক্লাসে ঢুকলো আর বলল, তোমাদের মধ্যে তামিমকে? জি স্যার, আমি। তুমি আমার কেবিনে এসো। আচ্ছা স্যার। তারপর আমি প্রিন্সিপালের কেবিনে গেলাম। সেখানে গিয়ে দেখি কলেজের সভাপতিও আছে, সাথে আমার আব্বুও। তারপর সভাপতি তারেক চৌধুরী মানে অবনীর আব্বু বলল, তুমি সেই তামিম যে প্রতিদিন আমার মেয়েকে বিরক্ত করো? ঠিক বুঝলাম না স্যার। তামিম, তোমাকে এই কলেজে টিসি দেওয়া হলো। যা শুনে আমার নিচ থেকে মাটি সরে গেল। মনে হচ্ছে আমার বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। কোনো কথা মুখে আসছে না, তবু অনেক কষ্টে আমি বললাম, আমি কি জানতে পারি আমার কোন অপরাধে আমাকে এই কলেজ থেকে টিসি দেওয়া হলো? তুমি স্যারের মেয়েকে প্রতিদিন বিরক্ত করার অপরাধে তোমাকে টিসি দেওয়া হলো। ও বুঝছি, বাবা চলো। কোথায় যাবি? কেন বাড়ি যাব? কারণ এই কলেজে আর আমার জায়গা নাই। তখন আব্বু স্যারকে অনুরোধ করে বলল, স্যার প্লিজ আমার ছেলেকে আরেকটা সুযোগ দিন। আমার ছেলে যতই খারাপ হোক না, এই কাজটা করতেই পারে না।
আপনার ছেলে কেমন তা আমাদের জানা হয়ে গেছে, যেমন ছেলে তেমন বাবা। বাবাকে অপমান হতে দেখে আর চুপ থাকতে পারলাম না। সোজা গিয়ে সভাপতির কলার চেপে ধরে বললাম, মিস্টার তারেক চৌধুরী, আপনি আমাকে যতই অপমান করুন মারুন, কিন্তু আমার বাবাকে অপমান করবেন না। তারপর প্রিন্সিপাল এসে আমাদের ছাড়িয়ে নিয়ে তারপর আমার আব্বুকে বলল, এই যে মিস্টার, আজকের পর থেকে যেন আপনাকে আর আপনার ছেলেকে এখানে আর না দেখি, এখনই বেরিয়ে যান। আব্বু চলো। তখন তারেক চৌধুরী বলল, তোকে আমি দেখে নিব। যত পারিস দেখে নিস। তারপর আর কথা না বলে বাবাকে বাহিরে এনে ক্লাসে গিয়ে স্যারের অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে বইগুলো নিয়ে বাহিরে চলে যাব। ঠিক তখনই, তামিম, তুমি কোথায় যাচ্ছ? সরি স্যার, এই কলেজ থেকে টিসি দেওয়া হয়েছে, তাই চলে যাচ্ছি। আমি এই কথা বলার সাথে সাথে অবনী বলে উঠল, তোমাকে কে টিসি দিছে? তার চাকরি আমি কেড়ে নিব। সরি ম্যাডাম, আমরা গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। আর মিস অবনী চৌধুরী, একটা কথা বলে রাখি, আজ এই কলেজ থেকে আমাকে বাহির করে দেওয়া হচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিনে এই কলেজটা আমার হবে। সেই দিন দেখব তারেক চৌধুরী সভাপতিত্ব কোথায় থাকে। ইটস মাই চ্যালেঞ্জ, মিসেস অবনী চৌধুরী। স্যার দোয়া করবেন। দোস্ত, আমাকে তোর দোয়া করিস। এই বলে ক্লাস থেকে বাহির হয়ে সোজা বাবাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। কিন্তু এতেই কি তামিমের বিপদ শেষ, নাকি সামনে আরও বড় বিপদের সম্মুখীন হবে? তামিম কি আদৌ জানে যে আরও বড় বিপদের সম্মুখীন হতে হবে? অন্যদিকে অবনীকে নীলা বলল, দোস্ত, ওই খ্যাত এগুলো কি বলে গেল? আমি কিছুই বুঝতেছি না, তামিমকে কে টিসি দিছে? কিন্তু প্রিন্সিপাল স্যার ছাড়া আর কে করবে? আজ ওই প্রিন্সিপালের চাকরি আমি নিয়ে ফেলবো। তার সাহস হয় কি করে আমার কলেজাকে কলেজ থেকে টিসি দেওয়ায়? তুই কি তামিম মানে ওই খ্যাতকে ভালোবাসিস? ওই একদম খ্যাত বলবি না। আর তামিমকে আমি খুব ভালোবাসি। তামিমকে ছাড়া আমি বাঁচবো না। তুই ভেবে বলছিস তো? এখানে এত ভাবার কি আছে? আমি আমার তামিমকে আবার ফিরে পেতে চাই, তার জন্য আমি সবকিছু করতে রাজি। তারপর নীলা যা বলল সেটা শোনার জন্য হয়তো অবনী প্রস্তুত ছিল না। সরি অবনী, আজ আমার জন্য তামিমকে টিসি দিয়েছে। মানে কি বলতে চাইছিস তুই? আসলে আমি আঙ্কেলকে বলেছি যে তামিম তোকে বিরক্ত করে, তাই আঙ্কেল কলেজে এসে তামিমকে টিসি দিছে। তখন অবনী ভাবলো, কি এখন আমি কি করব? আমি কি আবার তামিমকে হারিয়ে ফেলবো? না, আমি তামিমকে হারাতে চাই, কিন্তু আমার বারবার কেন মনে হচ্ছে আমি হারিয়ে ফেলেছি। না, আর যেগুলি তামিমের বাসায় যেতে হবে, কিন্তু আমি তো তামিমের বাড়ি চিনি না। তো কি হয়েছে? তামিমের বন্ধু রাফিক থেকে জিজ্ঞেস করব। কি ভাবতেছিস? কিছু না। এই বলে ক্লাস থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেল। এদিকে তামিম আর তার বাবা বাড়ি পৌঁছে গেল। তারপর যা বাবা বলল, যা শুনে তামিমের মাথার উপর আকাশ পড়েছে এমন অবস্থা হয়ে গেল। একদিনে দুইটা ঝড় তামিম সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে বসে পড়ে। কারণ তামিমের বাবা তামিমকে বলল, তামিম যখন বাড়িতে ঢুকতে যাবে ঠিক সেই সময় আব্বু বলল, তুই কোথায় যাচ্ছিস? কেন আমার রুমে? তুই আর এবারে কেউ না। কি বলছো এসব? আব্বু, তুমিও বিশ্বাস করো আমি ওই মেয়েটাকে বিরক্ত করছি? তখন আম্মু বলল, কি হয়েছে রে বাবা? তারপর আব্বু কলেজে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলল। তারপর আম্মু সোজা এসে আমার গালে থাপ্পড় মেরে বলল, ছি, তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আম্মু শেষ পর্যন্ত আর বলতে না দিয়ে, আজ থেকে তোকে আমরা ত্যায্যপুত্র করলাম। তুই এই বাড়ি কেউ না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর কোনোদিন যেন আমার মুখের সামনে না দেখি। এইসব কথা শুনে মনে হচ্ছে কেউ আমাকে লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মারছে, আর মনে হচ্ছে যেন আকাশটা আমার মাথার উপর পড়ে গেছে। কিন্তু একসাথে দুইটা ঝড় কিভাবে সামলাবো? দুইটা ঝড় একসাথে সামলাতে না পেরে আমি ব্যালেন্স হারিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর বললাম, আর কোনোদিন এই বাড়িতে আসবো না, চলে যাচ্ছি। ভালো থেকো বাবা মা। অন্যদিকে অবনী নীলা তামিমের বাড়িতে গেল তামিমের খোঁজে, কিন্তু অবনী আদৌ জানে না যে সে তামিমকে হারিয়ে ফেলতে চলেছে। কিন্তু অবনী হাসি মুখিয়ে তামিমের বাড়িতে ঢুকলে তামিমের আম্মু বলল, তোমরা কারা মামনি? আমি অবনী। আন্টি, তামিম আছে? তামিম তো অনেক আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। কি? তামিম কোথায় গেছে? আন্টি, আমি তো তামিমকে খুব ভালোবাসি। কিন্তু ও তো কোনোদিন বলেনি যে ও কাউকে পছন্দ করে। তামিমের আজ এই অবস্থা। কি ভুল করেছো মামনি? আমার জন্যই তো তামিমকে টিসি দিছে। তুমি যা করলে তার কোনো ক্ষমা নেই। তোমার জন্য আমার নির্দোষ ছেলেটা কষ্ট পাচ্ছে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে।
আন্টি আর কিছু বলতে পারল না, কারণ তামিমের আম্মু দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। অবনী চিন্তা করে, আজ আমার জন্য তামিমের এই অবস্থা। তারপর সে বসে আছে, কি করছে? আচ্ছা, রেল স্টেশনে গিয়ে দেখি সেখানে তামিম আসে নাকি, থাকলেও তো থাকতে পারে। তারপর অবনী রেল স্টেশনের দিকে ছুটে যায়, কিন্তু কপাল খারাপ, সেখানেও তামিম নেই। তার সব সার্টিফিকেট আর মোবাইল আর কিছু জামানো টাকা ছিল, সব কিছু নিয়ে বেরিয়ে পড়লো অজানা রাস্তার পাড়ি দিতে। আর বললো, জানি না কোথায় এই রাস্তার সমাপ্তি হবে, জানি না এখন কোথায় থাকবো। তারপর এইসব ভাবতে ভাবতে হাঁটতেছি। তারপর রেল স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটে। স্টেশনে ঢাকাগামী ট্রেনটাতে উঠে পড়লাম। তারপর ট্রেনটা নিজের মতো করে চলতে লাগলো, আর আমি বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলাম। আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেছি, কী থেকে কি হয়ে গেল। এটা তো হওয়ার ছিল না, কিন্তু যা হওয়ার তা তো হবেই, কারণ এটাই যে নিয়তির খেলা। নিয়তির খেলা হিসেবে আমাকে তো মেনে নিতেই হবে। এসব ভাবতেই নিজের অজান্তেই চোখে দিয়ে পানি চলে এলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। 8টার দিকে ট্রেনটা স্টেশনে থামলো। আমি স্টেশনে নেমে মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম আর নতুন সিম ঢুকিয়ে নিলাম। তারপর একটা দোকানে ঢুকে রাতের খাবারটা খেয়ে নিলাম। তারপর খাবার খাওয়ার আগে ফুটপাত দিয়ে রাতের অন্ধকারে কিছুদিন গিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি 5টা বাজে। মোবাইলে দেখি 6% চার্জ আছে। তারপর আশেপাশে চেয়ে দেখি পুরো রাস্তা ফাঁকা, শুধু আমি একা রাস্তায় হাঁটতেছি আর জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ করতেছি। কিন্তু এই সৌন্দর্য যে এখন আর আমার ভালো লাগে না, কারণ আমি আমার প্রিয় দুইটা জিনিস যে হারিয়ে ফেললাম। কিন্তু কি করব, এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন আমার ক্যারিয়ার নিয়ে ভাবতেছি। হঠাৎ দেখি কয়েকজন ছেলে একটা লোকের সাথে ধস্তাধস্তি করতেছে। আমি বাধা দিতেই ওরা আমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েই পালিয়ে যায়। এরপর আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললাম তখন দেখি যে মানুষটাকে বাঁচাতে গিয়ে আমি আঘাত পেয়েছি। সেই লোকটি আর একটা মেয়ে আমার পাশে বসে আছে, হয়তো তার মেয়ে হবে। লোকটি আমার চোখ খুলতে দেখে বলল, তোমার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু একটু ব্যথা করছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার নাম কি? তামিম। আর আপনি কে আঙ্কেল? আমি আরিফ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আর ইনিকে? তখন মেয়েটি বলল, আমি মাইশা চৌধুরী। আচ্ছা, তোমার বাবা মার নাম্বারটা দাও। আর তুমি কোথায় থাকো? আমার তো কেউ নাই আঙ্কেল, আর আমি ঢাকায় কাল রাতে আসছি। কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না আঙ্কেল, আপনারা আমার জন্য অনেক করছেন। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিসের? বাবার কাছে ছেলে, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না আঙ্কেল, এই আমাকে আর বলতে না দিয়ে আঙ্কেল বললেন, তোমাদের সাথে থাকবে ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু তখন মাইশা বলল, কোনো কিন্তু নয়, তুমি আমাদের সাথে থাকবে ব্যাস। ওনাদের জোরাজোরিতে আমি ওনাদের সাথে যেতে রাজি হলাম। তারপর আঙ্কেল ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার, আমরা কি তামিমকে বাসায় নিয়ে যেতে পারবো? পারবেন, তবে ওনাকে কিছুদিন রেস্ট নিতে হবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার। তখন মাইশা আমাকে বলল, আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? আমার একটা হাত ধরে অনেকটাই ভালো। হাত ছাড়িয়ে নিলেন কেন? চুপ করে আছি। কি হলো? চুপ করে আছেন কেন? আর মাইশা আঙ্কেলকে দেখে মাইশা বললেন, আব্বু, তামিমকে আমরা কবে বাসায় নিয়ে যেতে পারবো? আজ নিয়ে যেতে পারবো। সত্যি বাবা, আজ নিয়ে যেতে পারবো? সত্যি। কিন্তু বুঝলাম না এই মেয়েটার এত খুশি লাগছে কেন। এই মেয়েটার হাব ভাব আমার ভালো ঠেকছে না। এসব ভাবছি তখনই আঙ্কেল বললেন, তাই তুমি রেডি হয়ে নাও। আমি পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নেই। তাই আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল একটা কথা বলবো? বলো, অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আমার মোবাইলটা। আর বলতে না দিয়ে এই নাও। আমি মোবাইলটা হাতে নিতেই অবাক হয়ে যাই, কারণ 100% চার্জ আছে। সাথে দেখে আমার মোবাইলের ওয়ালপেপারে মাইশার পিক, কিন্তু ওর পিক আমার মোবাইলে। ওর পিক দিল কেন? আমি মাইশার দিকে তাকাতেই দেখি মাইশা চুপি চুপি হাসতেছে, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকতেছে না। এই মেয়ের মতলবটা কি? আমি আর কিছু না ভেবে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমি রেডি। বলে উঠতেই পেটের ব্যথায় পড়ে যেতেই মাইশা আমাকে ধরে ফেললো। তখন আঙ্কেল বলল, মাইশা, ওকে নিয়ে গাড়িতে অপেক্ষা কর, আমি বেদমিটে আসছি। ওকে আব্বু।
তারপর মাইশা আমাকে ধরে নিচে নেমে এলেন আর গাড়িতে বসালেন। কিছুক্ষণ পর আঙ্কেল চলে এলো। আঙ্কেল গাড়িতে উঠে ড্রাইভারকে বললেন, দিয়ে আপন মনে চালাতে লাগলেন। কিছুতে যাওয়ার পর গাড়ি একটা বাইক, মাইশা আমাকে ধরে বাড়ির ভিতর নিয়ে গেল। তারপর একটা রুমে নিয়ে গিয়ে বসালো। তারপর মাইশা বাহিরে চলে গেল আর আমি খাটে বসে এদিক ওদিক চোখ বোলাতে লাগলাম। রুমটা খুব সুন্দর করে গোছানো আর চারিদিকে মাইশার ছবি লাগানো। তার মানে এটা মাইশার রুম, কিন্তু মাইশা আমাকে ওর রুমে আনলো কেন? এইসব ভাবতেছি, হঠাৎ মাথা ব্যথা করছে, তাই শুয়ে পড়লাম। আর বাবা মায়ের কথা ভাবতেছি, হঠাৎ খেয়াল করলাম চোখ থেকে পানি ঝরছে। বাবা মায়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। তারপর যখন ঘুম থেকে উঠলাম তখন অনুভব করলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে দেখি মাইশা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। খুলতে দেখে মাইশা হাত সরিয়ে বলল, ও ঘুম থেকে উঠেছো? কিছু খেতে হবে, না হলে ওষুধ খাবেন কিভাবে? আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ আমি হাঁটতে চাইলে পড়ে যাব, কারণ আমার পেটে ব্যথা হবে। আমার তাকিয়ে থাকা দেখে মাইশা বলল, আপনি তো ভালোভাবে হাঁটতেও পারবেন না। তারপর মাইশা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন, আমাকে ফ্রেশ করে এনে আমাকে বিছানায় বসালেন। তারপর আবার মাইশা রুমের বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর কিছু খাবার এনে আমার পাশে বসলো। মাইশা খাবারগুলো বেড়ে আমাকে খাইয়ে দিতে চাইলেন। আমি বাধা দিতে চাইলে আমার বাধা না মেনে আমাকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়া শেষে ওষুধ খাওয়াই দিয়ে আবার চলে গেলেন। এভাবে কিছুদিন পার হয়ে গেল। এখন আমি অনেকটাই সুস্থ। এই কয়দিনে মাইশা আমার অনেক কেয়ার করেছে। অন্যদিকে অবনী তামিমের দেখা না পেয়ে দরজা বন্ধ করে কান্না করতে থাকে আর বলতে থাকে, তামিম, তুমি কোথায় হারিয়ে গেলে? পাওয়ার আগে তোমাকে হারিয়ে ফেললাম। জানি না কোনোদিন তোমার দেখা পাবো কিনা, তবু আমার দৃঢ় বিশ্বাস তুমি আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু কবে ফিরে আসবে তুমি? তখনই অবনীর মা দরজায় কড়া নেড়ে বলল, মা আর কতদিন এইভাবে থাকবি? এখন কিছু খেয়ে নি, সকাল থেকে কিছু খাস না। মা তুমি যাও তো, আমার খিদে নেই। তা বললে তো হবে না, আজ একটু খেয়ে নে মা। তুই না খেলে কি তামিম তোর কাছে ফিরে আসবে? মা আমি এখন কি করব? আমি যে তামিমকে খুব ভালোবেসে ফেলেছি। তোর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তামিম আবার তোর কাছে ফিরে আসবে। তাই যেন হয়। দোয়া করি যেন তামিম আবার তোর কাছে ফিরে আসে। এই খাবারটা খেয়ে নি। অবনী দরজা খুলে দেয় আর খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। অবনী স্বপ্ন দেখে। অবনী মন খারাপ তাই অবনী বাড়ি থেকে হাঁটতে হাঁটতে পার্কের দিকে যেতে থাকে। কিছুক্ষণ কিন্তু পার্কে তখন অবনী দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে কাঁধে মাথা রেখে কথা বলছে। অবনী আরো ভালো করে লক্ষ্য করে দেখে ছেলেটাকে সেই চেনে। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো তামিম। কিন্তু অবনী পাশে থাকা মেয়েটিকে চিনতে পারেনি। তাই অবনী তামিমের কাছে যখন যায় তখন তামিম আর মেয়েটি চলে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর দেখে তামিম আর মেয়েটি উদাও হয়ে যায়। অবনী না বলে চিৎকার দিয়ে ওঠে, যার কারণে শিমুল চৌধুরীর ঘুমও ভেঙে যায়। অবনী চিৎকার করায় শিমুল চৌধুরী বলল, কি হয়েছে মা, চিৎকার করলি কেন? মা তামিম আমাকে ছেড়ে চলে গেছে। তুই খারাপ স্বপ্ন দেখছিস হয়তো। আচ্ছা এখন ওকে মা। অবনী তামিমের কথা ভাবতে ঘুমিয়ে পড়ে। এদিকে ফ্রেশ হতেই বাইরে বের হতেই মায়েশা রুমে আসলো আর তামিমকে বলল, চলো ডিনার করি। আপনি যান, আমি আসতেছি। মাইশা চলে গেল। আমিও কিছুক্ষণ পর নিচে এলাম। নিচে এসে চেয়ারে বসলাম। তারপর মাইশা প্লেটে খাবার বেড়ে দিল। আমি খেতে লাগলাম। খাওয়ার মাঝখানে আঙ্কেল বলে উঠল, তাই তোমার এখন কেমন লাগছে? আঙ্কেল পুরোপুরি ভালো। তুমি কোন ইয়ারে পড়ো? ইন্টারের ফাইনাল ইয়ারের পরীক্ষা দিব, কিন্তু দিতে পারিনি। কাল তোমাকে মাইশার কলেজে ভর্তি করে দেব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তোমার সার্টিফিকেটগুলো আছে তোমার সাথে? আছে। মাইশা তাহলে কাল তামিমকে নিয়ে ভর্তি করে দেব। ওকে বাবা। না, তার দরকার হবে না, আমি নিজেই ভর্তি হয়ে নিব। আচ্ছা তোমার যে ভালো মনে হয়। আচ্ছা আরেকটা কথা ছিল। কী কথা আঙ্কেল বলেন? এরপর আঙ্কেল যা বললেন তা শুনে তো আমি অবাক। কাল থেকে তুমি কাজ করে আমার সাথে হয়ে সামলাবে। এটা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। আঙ্কেল এটা কি বললো? আমাকে চিনে না অথচ আমাকে বিশ্বাস করে তার কোম্পানির দায়িত্ব নিতে বলছে। কিন্তু আমি তো এই দায়িত্বটা নিতে পারবো না। আঙ্কেল এসব কি বলেন? আমার পক্ষে সম্ভব না আঙ্কেল। কেন সম্ভব না? কারণ আপনার কোম্পানি সামলানোর মতো যোগ্যতা আমার নাই।
কাল থেকে তুমি আমার সাথে অফিস সামলাবে। কিন্তু তার বলতে না দিয়ে আঙ্কেল বলল, কোনো কিন্তু না, তুমি অফিস সামলাবে মানে সামলাবে। আমি আর কোনো কিছু শুনতে চাই না। কিন্তু আঙ্কেল, আপনি আমাকে চিনেন না, জানেন না, অথচ আমাকে আপনার কোম্পানি সামলানোর দায়িত্ব দিচ্ছেন কেন? কারণ আমি জানি তুমি কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এটা আমার বিশ্বাস। আপনি আমাকে এতটা বিশ্বাস করেন? আচ্ছা, আমি যদি কোনোদিন আপনার সাথে ভুলে বিশ্বাসঘাতকতা করে ফেলি, আল্লাহ না করুক, তখন কি আমার ক্ষমা হবে? যদি তা ক্ষমার অযোগ্য হয়? চাই তুমি কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, আর কোনো নিজের ছেলেকে শাস্তি দিব, তারপর আবার আপন করে নেবো। আঙ্কেল বলল, আমার নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরতেছে। মাইশা তা খেয়াল করতে পেরে বলল, কি হলো, তুমি কাঁদছো কেন? মা বাবার কথা মনে পড়তেছে তো, তাই হয়তো কান্না পাচ্ছে। আর যদি তারা থাকতো তাহলে কতই না ভালো হতো। তুমি কি আমাকে এখনো আপন ভাবতেই পারোনি? তা না আঙ্কেল, এই বলে খাবার রেখে ছাদে চলে আসলাম। কি হলো এভাবে চলে গেলে? হয়তো বাবা মার কথা মনে পড়ছে, হয়তো হয়তো মন খারাপ হয়েছে, তুই গিয়ে দেখ তো। ওকে বাবা। এই বলে মাইশা খাবার শেষ করে আমার রুমে এসে দেখে আমি নাই। তারপর ছাদে চলে আসে, আর আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা তুমি আমাকে ভুল বুঝলে। তোমরা দুনিয়াতে থাকা সত্ত্বেও তোমাদের সাথে কথা বলতে পারছি না তোমাদের সাথে দেখা করতে। কেন বাবা? আমার তো কোনো দোষ ছিল না, তবু কেন বাবা মা তোমরা আমায় ভুল বুঝলে? এইসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি ঝরতেছে। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো, চোখের পানি মুছছে। পিছন ফিরে দেখি মাইশা দাঁড়িয়ে আছে। আমি মাইশাকে দেখে বললাম, ম্যাডাম আপনি এখানে? আজকে হলো, আর আমাকে একদম ম্যাডাম ডাকবে না। আপনারা কোথায়? আর আমি কোথায়? আপনাকে ম্যাডাম না ডেকে আর কি ডাকবো? আমাকে তুমি নাম ধরেই ডাকবে। ম্যাডাম কি করছেন? তাবি, একটা কথা বলবো? বলেন, কিন্তু আর একটু দূরে যান। আচ্ছা যাচ্ছি। তারপর মাইশা আমার থেকে এক হাত দূরে সরে দাঁড়ালো। এইবার বলেন কি বলবেন আপনি? তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? কি যে বলেন, আমার মতো একটা খ্যাত ছেলেকে কি কেউ ভালোবাসতে পারে? এছাড়া আমার আর একটা কথা বাকি আছে, কিন্তু তোমাকে কিভাবে যে বলি, তুমি রাগ করবে না তো? রাগ করার মতো কথা হলে অবশ্যই রাগ করব। আই লাভ ইউ তামিম। হসপিটালে তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। এই প্রথম আমি কাউকে আমার ভালোবাসার কথা জানালাম। তুমি কি আমাকে তোমার সব দুঃখ কষ্টের ভাগিদার হতে দেবে? প্লিজ, তুমি আমায় ফিরিয়ে দিও না। এই নিয়ে বলে কি? আমি তোকে পছন্দ করি, কিন্তু আমার পক্ষে মায়ের সাথে ভালোবাসা পসিবল না। আপনার মাথা ঠিক আছে তো ম্যাডাম? কেন আমার মাথা ঠিক থাকবে না কেন? আমার মনে হচ্ছে আপনার মাথা ঠিক নাই। কেন ঠিক নাই? আপনি ঠিক থাকলে আমাকে ভালোবাসার মতো বোকামি করতেন না। কেন, তোমাকে ভালোবাসা কি বোকামি নাকি? তা নয়তো কি? আমি কোথায় আর আপনি কোথায়? আমি ছেলে, আর তার চেয়ে বড় কথা হলো আমি আপনাকে মনে কষ্ট দিতে পারবো না, তাই আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমি এত কিছু শুনতে চাই না, তুমি আমাকে ভালোবাসতে কিনা বলো। তুমি যদি আমাকে আর একবার ভালোবাসার কথা বলো, তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। আমার কথা শুনে মাইশা ভয় পেয়ে যায়, তাই মাইশা কিছুক্ষণ ভাবার পর বলল, না, তুমি আমাকে না ভালোবাসো, তবু এই বাড়ি থেকে চলে যেও না প্লিজ। ওকে, যাব না। আচ্ছা, তুমি আমাকে না ভালোবাসো, কিন্তু আমরা ফ্রেন্ড তো হতে পারি। ওকে ডান, বাট অনলি ফ্রেন্ড, আর কিছু না, মনে থাকে যেন। ফ্রেন্ড, আমরা যেহেতু ফ্রেন্ড, তাহলে আমরা তুমি করে বলতে পারি তো? ওকে, সমস্যা নাই ম্যাডাম। আবার ম্যাডাম? সরি মাইশা। ইটস ওকে, এরপর আর হলে কোনো ক্ষমা নাই। ওকে মহারানী। রাত তো অনেক হলো, চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে, তুমিও যাও। এই বলে আমি ছাদ থেকে নেমে আমার রুমে চলে গেলাম, কিন্তু মাইশা ছাদ থেকে নিচে নেমে সোজা তার বাবার রুমে যায়, আর বাবাকে বলল, বাবা আসবো? আয় মা, কিন্তু তুই কাঁদছিস কেন? আচ্ছা বাবা, আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে আমাকে দিবে তো? অবশ্যই দিব। আমার মেয়ে আমার কাছে কিছু চাইবে আর আমি দিব না, এটা কখনো হয়? কিন্তু বাবা, এটা অন্য সব কিছুর থেকে একদম আলাদা। আমি যদি আমার ভালোবাসার মানুষকে চাই, তাহলে কি তুমি আমাকে দিতে পারবে? অবশ্যই দিব, কিন্তু সেই ছেলেটা কে যাকে তুই আমার কাছে চেয়েছিস? বাবা, তাকে তুমি খুব ভালো করে চিনো। কিন্তু বলবি তো? যে আমার প্রাণ বাঁচিয়েছে, আমি তাকে ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে না। আমার ভালোবাসা গ্রহণ না করে আমাকে ফিরিয়ে দিয়েছে।
তামিমের কথা বলছিস? তামিম খুব ভালো ছেলে, তুই কোনো চিন্তা করিস না। এখন বল আমাকে কি করতে হবে? তামিমকে সব সময় আমার পাশে থাকতে বলবে, এতেই হবে। শুধু এতটুকুই? আচ্ছা, আমি বলে দিব। থ্যাংক ইউ আব্বু। এখন অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। ওকে আব্বু। এই বলে মাইশা আঙ্কেলের রুম থেকে সোজা তার রুমে চলে যায় আর তামিমের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আমি রুমে গিয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে যায়। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সকালের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। পাখির কিচিরমিচিরের শব্দে যেন মনটা যেন ভালো হয়ে গেল। ছাদে আরও কিছুক্ষণ থেকে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে গেলাম। হঠাৎ কেউ দরজায় নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখি মাইশা দাঁড়িয়ে আছে। মাইশাকে আমি বললাম, তুমি এইখানে? তুমি উঠছো নাকি দেখতে আসলাম। আমি তো অনেক আগে উঠেছি। ও, তো এতক্ষণ কি করেছো? এই তো শুয়েছিলাম। কেন, কিছু বলবে নাকি? নাস্তা করতে হবে, কলেজে যাবে না? এত তাড়াতাড়ি? কলেজে গিয়ে কি করব? আর আমি তো ভর্তি হইনি। কয়টা বাজে দেখছো? কয়টা বাজে? 9:30 বাজে। এক্ষুনি নাস্তা করে কলেজে যেতে হবে। ওকে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। এই বলে মাইশা চলে গেল। আমিও রেডি হয়ে নিচে নেমে এলাম। তারপর চেয়ারে গিয়ে বসে পড়লাম। নাস্তা করা শেষে আঙ্কেল বলল যে, তাই তোমাকে একটা কথা বলার ছিল। জি আঙ্কেল, বলুন। এতে পারমিশন নেওয়ার কি আছে? বলছিলাম, তুমি মাইশার সাথে সবসময় থাকতে পারবা? পারবো। আমি তো ওর কলেজে ভর্তি হব। তাহলে এত চিন্তা করতেছেন কেন? আচ্ছা, তুমি গাড়ি চালাতে পারো? পারি আঙ্কেল। তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক বুঝলাম না আঙ্কেল। তো মাইশার সাথে একসাথে কলেজ যাবে, আর কলেজ ছুটি হলে মাইশাকে বাড়িতে ড্রপ করে অফিসে আসতে পারবে। আর এই নাও কার্ড, অফিসে চলে আসো। পারবো আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, তুমি এখন তোমার সকল কাগজপত্র নিয়ে কলেজে গিয়ে ভর্তি হতে যাও, আর আমি প্রিন্সিপাল স্যারকে বলে দিব। ওকে আঙ্কেল। এই বলে রুমে গিয়ে সব কাগজপত্র নিয়ে নিচে চলে এলাম। আর মাইশাকে বললাম, মাইশা চল। দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা যাও, আমি গাড়িতে অপেক্ষা করতেছি। এই বলে আমি গাড়ি বাহির করতে গেলাম। গাড়ি বাহির করে গাড়িতে বসে মাইশার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু ওনার আসার কোনো খবর নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি মাইশা একটা নীল শাড়ি পরছে, সাথে ম্যাচিং করে নীল চুড়ি আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। সব মিলিয়ে মাইশাকে একদম নীল পরীর মতো লাগতেছে। আমি তো দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলাম। ওর থেকে চোখই ফেরাতে পারছি না, কিন্তু আমি ওর প্রতি দুর্বল হলে চলবে না, এইসব ভাবতেছি আর মাইশার দিকে তাকিয়ে আছি। এই যে কি দেখছো এইভাবে? এই কি হলো, কথা বলতেছো না কেন? কি 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 এইভাবে কি দেখতেছো? কই কিছু না তো। শাড়িতে আমায় কেমন লাগছে? এই প্রথম পরলাম। একদম পেতনির মতো লাগতেছে। কি, আমি পেতনি? আচ্ছা এসব কথা থাক, কলেজে যাওয়া যাক। চলো। তারপর গাড়ি ড্রাইভ করে কলেজে চলে আসলাম। আমি মাইশাকে ক্লাসরুমে চলে যেতে বলে সোজা প্রিন্সিপালের রুমে চলে গেলাম আর বললাম, স্যার আসতে পারি? ইয়েস, কামিন। আমি রুমে ঢুকলাম আর প্রিন্সিপাল স্যার বলল, কি জন্য আসছো? ভর্তি হতে আসছি স্যার। কোন বর্ষে? ফাইনাল ইয়ারে। কি, আর 1 মাস পর তোমাদের পরীক্ষা আর তুমি এখন ভর্তি হতে আসছো? আগের কলেজ থেকে টিসি দিছে, তাই পড়তে পারিনি। তোমার কাগজপত্রগুলো দাও। আমি কাগজগুলো স্যারকে দিলাম। স্যার কিছুক্ষণ দেখে আমাকে বললেন, তোমাকে তাহলে রফিক পাঠাইছে? জি স্যার। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাকে আগের কলেজ থেকে কেন টিসি দিছে? স্যার, কলেজে ঘটে যাওয়া সকল ঘটনা বললাম। সভাপতির গা হাত তুলছে কেন? কারণ উনি আমার বাবার নামে গালি দিছে, তাই। যদি এই কলেজে এরকম করো তাহলে তোমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। স্যার, এই ভুল দ্বিতীয়বার আর হবে না। তোমাকে কলেজে ভর্তি করাতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আমি আপনার সকল শর্তে রাজি স্যার। তুমি কলেজে কোনো রকম মারামারি ঝগড়া করতে পারবে না। যে কোনো অবস্থা দিয়ে তুমি ঝগড়া করবে না। যদি করো তাহলে তোমাকে এই কলেজ থেকে টিসি দেওয়া হবে, এবং যাতে অন্য কলেজে না ভর্তি হতে পারো সেই ব্যবস্থা করা হবে। ওকে স্যার, আমার দ্বারা এই কলেজে কোনো ঝগড়া হবে না। ওকে, এখন ক্লাসে যাও আর ভালোভাবে লেখাপড়া করো। আর 1 মাস পর তোমাদের ফাইনাল পরীক্ষা। স্যার, আমি তো ফাইনাল ইয়ারের রুম চিনি না। এখান থেকে বাহির হয়ে নিচে নেমে অপর বিল্ডিং এর 2য় তলায় তোমাদের ক্লাসরুম। ধন্যবাদ স্যার। এই বলে প্রিন্সিপাল স্যারের রুম থেকে বাহির হয়ে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি স্যার ক্লাস করাচ্ছেন।
আমি স্যারকে বললাম, মে আই কামিং স্যার? ইয়েস কামিং। তোমার নাম কি? তামিম, কলেজে নতুন আসছি। ওকে, সিটে গিয়ে বসো। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কোথাও জায়গা খালি নাই। আমি একটু এগোতেই একটা মেয়ে আমাকে তার পাশে বসতে বলল। আমি আর কোনো উপায় না পেয়ে তার পাশে বসলাম। স্যার কিছু নোট লিখে দিছেন, সেইগুলো তুলে নিলাম। স্যার ক্লাস করিয়ে চলে গেলেন। স্যার ক্লাস করিয়ে চলে গেলে আমার পাশে থাকা মেয়েটি বলল, হাই, আমি সুমাইয়া। আপনি? জি, আমি তামিম। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? সরি না। এরই মধ্যে স্যার ক্লাসে চলে আসলো, তবু এই মেয়ের বকবকানি বন্ধ হচ্ছে না। কেন? নিজেকে কি মনে করেন একটা মেয়ে নিজ থেকে আপনাকে ফ্রেন্ড হওয়ার অফার করতেছেন বলে কি সেলিব্রিটি হয়ে গেছেন নাকি? আচ্ছা ফ্রেন্ড, এখন একটু চুপ থাকুন, স্যার ক্লাস করাচ্ছে, দেখতেছেন না নাকি? ওকে, চুপ থাকলাম। আচ্ছা, আমরা যখন ফ্রেন্ড, তো তুমি করে বলা যায় না? যা ইচ্ছা বলেন, তবু কথা একটু কম বলেন। ওকে, আর কথা বলবো না। একে একে সব ক্লাস করে বাইরে এসে গাড়ির পাশে মাইশার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু এখনো আসতেছে না কেন? কিছুক্ষণ পর দেখি সুমাইয়া আর মাইশা একসাথে বাহির হচ্ছে। তারপর মাইশা এসে বলল, সুমাইয়াও আছে, এই মেয়েটা এখানে কেন? চলো তামিম, একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে কেন? আমার খুব খিদা লাগছে। এত কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে রেস্টুরেন্টে চলো। ওকে ম্যাডাম। এই সুমাইয়া, গাড়িতে ওঠ। উনি যাবেন নাকি? কেন, তোমার কোনো সমস্যা নাকি? না, আমার কেন সমস্যা হবে? এই মেয়েটা তো মেয়ে না, যেন একটা রাক্ষসী, কথা শুরু করলে আর বন্ধ হয় না। কি বলছো বিড়বিড় করে? কই কিছু না তো। তাহলে গাড়ি স্টার্ট দাও আর তাড়াতাড়ি চলো। ওকে। আমি গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে সোজা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তারপর একটা স্পেশাল কেবিনে বসলাম। তখন সুমাইয়াকে মাইশা বলল, কি খাবি, অর্ডার দে। তুই অর্ডার দে না। তামিম, তুমি কি খাবে? তোমরা যা খাবে আমিও তা খাবো। ওকে, ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। দে। ওয়েটার, ওয়েটার, একটু এদিকে এসো। জি ম্যাম, বলুন কি খাবেন? এই খাবারগুলো নিয়ে আসো। ওকে ম্যাডাম। ওয়েটার খাবার আনতে চলে গেল। মাইশা খাবার আনতে আনতে আমি একটু মুখটা ধুয়ে আসি। ওকে, যাও। আমি মুখ ধুতে চলে আসলাম। আমি চলে যাওয়ার পর সুমাইয়া মাইশাকে বলল, মাইশা, ছেলেটা কে রে? দেখতে খুব হ্যান্ডসাম। আমার তো প্রেম করতে ইচ্ছে করতেছে রে। আমার সেটিং করিয়ে দে না। খবরদার ওর দিকে চোখ দিলে তোর খবর আছে। ও তোর হবু দুলাভাই লাগে। কি? তুই তাহলে ওকে ভালোবাসিস? খুব ভালোবাসি। আব্বু বলছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দিবে। তোর কপাল খুব ভালো রে। কেন? কারণ এমন একটা হ্যান্ডসাম বর পাইছোস। আমি খুব খুশি। আমি তামিমকে খুব ভালোবাসি। এরই মধ্যে খাবার চলে আসলো। আমিও মুখ ধুয়ে চলে আসলাম। আমাকে আসতে দেখে ওরা দুইজনেই চুপ হয়ে গেল। আমি গিয়ে বসে পড়লাম। তারপর খাওয়া শেষে বিল দিয়ে মাইশাকে আর সুমাইয়াকে ড্রপ করে দিয়ে আঙ্কেলের অফিসের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ ড্রাইভ করার পর আঙ্কেলের দেওয়া ঠিকানায় পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নেমে দেখি অনেক বড় একটা কোম্পানি, আনুমানিক 16 তলা হবে। কাল্পনিক, সো এটা নিয়ে ট্রল করবেন না। আমি এত বড় অফিস দেখে অবাক হয়ে গেলাম। আমি লিফট দিয়ে 8 তলায় উঠে সামনের দিকে এগোতে লাগলাম। সামনে দেখি আঙ্কেলের কেবিন। আমি আঙ্কেলের কেবিনে নক করে বললাম, আসতে পারি আঙ্কেল? তাই তুমি ভিতরে আসো, চেয়ারে বসো। ওকে আঙ্কেল। আমি গিয়ে চেয়ারে বসে পড়লাম। তখন আঙ্কেল বলল, মাইশাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছ? আঙ্কেল। গুড। দুপুরে খাবার খেয়েছো? রেস্টুরেন্ট থেকে 2 জন খেয়ে নিয়েছি। ওকে, ভালো করেছো। চল। এই বলে আঙ্কেল কাকে যেন কল করলো আর বলল সব স্টাফদেরকে মিটিং রুমে যেতে। কিছুক্ষণ পর আঙ্কেল বলল, চলো মিটিং রুমে যাবো। ওকে আঙ্কেল। তারপর আঙ্কেল আমাকে একটা রুমের সামনে আনলো আর দরজা খুলে ভিতরে ঢুকে দেখলাম অনেক বড় একটা রুম, যার মধ্যে অফিসের সব এমপ্লয়ি উপস্থিত রয়েছে। এমপ্লয়ি প্রায় 750 জন হবে। আঙ্কেল আমাকে নিয়ে গিয়ে আঙ্কেলের পাশে একটা চেয়ারে নিয়ে গিয়ে বসালো। আঙ্কেল বলল, এমপ্লয়ীদের উদ্দেশ্যে বলল, আজ আপনাদেরকে একটা বিশেষ কথা বলার জন্য এই মিটিং এর আয়োজন করা হয়েছে। কি স্যার? আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমি আমার এই কোম্পানির দায়িত্ব অন্য কারোর উপর দিব, আর যাকে দেবো সে হচ্ছে। আঙ্কেলের কথা শুনে তো আমি অবাক। আঙ্কেল, এটা কি বললেন? আজ থেকে এই কোম্পানির নতুন সিইও হবে তামিম। আমি শুনে তো অবাক। আঙ্কেল, এটা কি বললেন? এই ছেলেটা আমার মেয়ের হবু বর। আঙ্কেল, আপনি ভেবে বলছেন তো? আর আমি এই কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। আমি ভেবে বলেছি আজ থেকে এই কোম্পানি তোমার। আঙ্কেল, একটু বাইরে আসবেন?
কিছু কথা আছে। এইখানে বলতেছি না কারণ এখানে কোম্পানির সব স্টাফরা আছে। চলো, এক্সকিউজ মি, আমি একটু পর আসছি। আঙ্কেল আর আমি বাইরে চলে এলাম। আঙ্কেল বললেন, এইবার বল কি কথা। আঙ্কেল আপনি এসব কি বলতেছেন? কনফারেন্স রুমে আপনার মাথা কি ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। তাহলে এসব কি? এই কোম্পানির দায়িত্ব আমি কিভাবে নিব? আমি তো একটা সাধারণ পরিবারের ছেলে। আর সবচেয়ে বড় কথা হলো আমাকে আপনি ভালো করে চিনেনই না, তারপরও আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিয়ে দিচ্ছেন। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আজ থেকে কোম্পানি নিবে মানে নিবে। সরি আঙ্কেল, আমি আপনার কথা রাখতে পারলাম না। আর যদি তোমার বাবা হতাম তাহলে কি আমাকে এভাবে ফিরে দিতে? ফিরিয়ে দিতাম। কিন্তু কেন? কারণ আমার এখনো পড়ালেখা কমপ্লিট হয়নি, আর আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা, লেখাপড়া শেষ হলে তাহলে তোমাকে কোম্পানির দায়িত্ব অবশ্যই নিতে হবে। এখন আপাতত ওদের সামনে বললো না কোম্পানির দায়িত্ব নিচ্ছ না। ওকে আঙ্কেল। আরেকটা কথা আঙ্কেল। আবার কি কথা? তাড়াতাড়ি বলো। মাইশার সাথে আমার বিয়ে মানে বুঝলাম না। মাসা তোমাকে খুব পছন্দ করে, তাই আমি ওকে কথা দিয়েছি মাসের সাথে তোমার বিয়ে দেবো। আচ্ছা আপনার যা ভালো মনে করেন তাই করেন। চলেন, ওনারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। চলো। দুইজনে আবার কনফারেন্স রুমে চলে আসলাম। আঙ্কেল আবার বললেন, আচ্ছা, আজ থেকে তামিম এই কোম্পানির দায়িত্ব নেবে, আর যতজন পড়াশোনা শেষ হবে না ততদিন পর্যন্ত আমিই থাকবো। আর আপনাদের একটা সুখবর দেওয়া আছে, আগে মাসের 26 তারিখে তামিম আর মাইশার এঙ্গেজমেন্ট। সো সবাইকে অগ্রিম দাওয়াত দিলাম। পার্থ, তুমি তামিমকে অফিসে সবকিছু বুঝিয়ে দাও, বাকিরা সবাই নিজ নিজ কাজ করেন। তারপর পার্থ সাহেব একে একে সব আমাকে বুঝিয়ে দিলেন, কিন্তু আমি একটু কম এডুকেটেড হওয়ায় সবকিছু বুঝতে পারিনি, তবে কিছু কিছু বুঝতে পারছি। এরপর আমি সবকিছু বুঝে নিয়ে আঙ্কেলের কেবিনে গিয়ে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমার কি আর কোনো কাজ আছে? নাই, কেন? তোমার কি কোনো কাজ আছে? আসলে আঙ্কেল কয়েকদিন পরে আমাদের পরীক্ষা, তাই আমার প্রস্তুতি নেওয়া দরকার। যাওয়ার ভালোভাবে পড়েও। ওকে আঙ্কেল। এই বলে আমি অফিস থেকে বাহির হয়ে সোজা গাড়ি নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গাড়ি পার্ক করে সোজা রুমে চলে গেলাম। আর রুমে গিয়ে দেখি মাইশা আমার খাটে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম পরীর মতো লাগতেছে। মন চাচ্ছে গিয়ে একটা কিস দিয়ে আসি, কিন্তু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, না তামিম, তোর জন্য এত শান্তি নাই রে, তাই তুই মাইশা থেকে দূরে থাক, এতেই তোর ভালো হবে। আমি আর কিছু না ভেবেই সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাহির হয়ে দেখি মাইশা বসে আছে। আমাকে ওয়াশরুম থেকে বাহির হতে দেখে মাইশা বলল, তুমি কখন আসছো? এইমাত্র আসলাম। কিন্তু তুমি আমার রুমে কি করছো? রুম গোছানোর জন্য আসছিলাম, কিন্তু হঠাৎ করে ঘুম চলে আসে, তাই ঘুমিয়ে পড়ি। সরি তামিম। ইটস ওকে। আর যেন আমার রুমে ঘুমিয়ে যেতে না দেখি। আমার বাড়িতে থাকো আর আমাকে তোমার রুমে ঘুমাইতে না বলছো? কি হাস্যকর, তাই না? ওকে, তুমি যখন বলছো তাহলে আর ঘুমাবো না। তাই তো আমি তার বাড়িতে থাকি, অথচ আমি তাকেই বলছি আমার রুমে না আসতে। সত্যি হাস্যকর ব্যাপার। না আসতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ এটা তো তোমার বাড়ি। আচ্ছা, তুমি অফিস থেকে চলে আসছো কেন? সামনে তো আমাদের পরীক্ষা, প্রস্তুতি নিতে হবে, তো তাই চলে আসলাম। ও ভালো, আমারও অনেক অধ্যায় বাকি রয়ে গেছে। চলো দুজনে একসাথে শেয়ার করে পড়ি। ওকে। কি করব? আমারও যে অনেক পড়া বাকি, তাই না করলাম না। ওকে, কি খাবে, কফি নাকি চা? তুমি বানাবে নাকি? আমি বানাবো। তাহলে তো কফি খেতে হয়। ওকে, তুমি বসো, আমি কফি বানিয়ে আনছি। ওকে। মাইশা রান্নাঘরে চলে গেল, আর আমি বই নিয়ে খাটের উপরে বসে পড়লাম। কিছুক্ষণ পর মাইশা কফি নিয়ে আসলো। দুইজনে কফি খেতে আড্ডা দিলাম। কফি খাওয়া শেষ হলে দুইজনে বই নিয়ে পড়তে বসি। কিছুক্ষণ পরে মোবাইলটা নিয়ে ছাদে চলে আসলাম। তারপর পুরনো সিমটা অ্যাক্টিভেট করে রাফিকে কল দেই। কয়েকবার রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। হ্যালো রাফি। কে ভাই আপনি? তোর বাপ বলতেছি। ধুর, আমার বাপ এখন আমার সামনে বসে আছে, তুই আবার আমার কোন মায়ের জামাই রে? রাফি ফাইজলামও বাদ দে, বল তোরা কেমন আছিস রে? আমরা ভালো আছি না খারাপ আছি, তার তোর খবর নেওয়ার কি দরকার? 2 মাস হয়ে গেল আমাদের কোনো খবর নিসনি। আসলে সরি ভাই, আমি খুব কষ্টে ছিলাম, তাই তোদের সাথে কথা বলতে পারিনি। কি কষ্ট রে ভাই, আর তুই এখন কোথায় আছিস? আমি এখন ঢাকায় আছি। আচ্ছা আব্বু আম্মু কেমন আছে রে? ওদের জন্য খুব মন খারাপ করছে। আঙ্কেল আন্টি একদম ভালো নেই। তুই যাওয়ার পর এমন একটা দিন নাই যে আঙ্কেল আন্টি তোর কথা জিজ্ঞাসা করেনি। কি কি জিজ্ঞেস করছিল রে, বল না। তুই কোথায় যাচ্ছিস, তুই কোথায় আছিস, আমাদের সাথে তোর কথা হয় কিনা। আন্টি বলেছে তোকে নাকি ভুল বুঝে বাড়ি থেকে বাইরে করে দিছে, কিন্তু কেন? আচ্ছা রাফি, আম্মুকে আমাকে ক্ষমা করছে? আন্টি তো
আমাদের সাথে কথা হলেই বলে রাফি তোমরা আমার ছেলের সাথে কথা হলে বলবা বাড়ি ফিরে আসতে। আমরা তাকে ক্ষমা করে দিছি। সত্যি? কিন্তু কিসের জন্য এই ক্ষমা? আমি তো কিছু বুঝি নাই, আমাকে একটু বলবি? পরে বলবো। আর আমি কালই চট্টগ্রাম চলে আসবো, কারণ আমার আম্মু আব্বু যখন ক্ষমা করে দিছে তাহলে আমি চলে আসবো বাড়িতে। কিন্তু কিসের জন্য ক্ষমা আমাকে একটু বল। আগে আমি আসি, তারপর বলবো নি। আমি তো কালকে চট্টগ্রাম ফিরে আসতেছি, তখন না হয় জানতে পারবি। ওকে, কাল কয়টায় আসবি? সকালের বাসে চলে আসবো। আচ্ছা, পরে কথা হবে রে। ওকে দোস্ত, ভালো থাকিস। রাফির সাথে কথা বলে কলটা কেটে দিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি তো আমি অবাক, ও এখানে কখন আসলো? তামিম, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার বন্ধুর সাথে। কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা মা নেই, তাহলে আব্বু আম্মু ক্ষমা এইসব কি? কিছুই বুঝতেছি না। আর তুমি কাল কোথায় যেন যাবে বলেছিলে? সবকিছু যখন জেনেই গেছেন তাহলে সত্যিটা বলেই ফেলি। কি সত্যি বলো? তারপর কলেজে ঘটে যাওয়া সকল ঘটনা মাইশাকে বললাম। আর কাল সকালে নাস্তা করে আমি আবার গ্রামের বাড়ি ফিরে যাব। কাল কেন? একবারে পরীক্ষা দিয়ে যাও, কারণ পরীক্ষার তো আর বেশি দিন নাই। তাই ওকে, পরীক্ষা দিয়েই যাব, কারণ পরীক্ষা দিতে না পারলে পরবর্তীতে আবার একই ক্লাসে ভর্তি হওয়া অনেক লজ্জার ব্যাপার, তাই না করিনি। পরীক্ষা শেষ হলে তোমার সাথে আমিও যাব। সেটা পরে দেখা যাবে। এই বলে আমি ছাদ থেকে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করলাম আর গল্প পোস্ট করলাম। যখনই অফলাইন হতে যাব তখনই সুমাইয়ার আইডি থেকে মেসেজ আসলো। হাই। হ্যালো, কেমন আছিস? ভালো, তুমি? আমিও ভালো। কি করতেছিস? বসে আছি, তুমি? আমিও বসে আছি। আচ্ছা তামিম, একটা প্রশ্ন করব। কর। তুমি কোন ইয়ারে পড়ো? ফাইনাল ইয়ারে। তুই? সত্যি তুমি ফাইনাল ইয়ারে? আমি ফাইনাল ইয়ারে। কোন কলেজে পড়ো? ঢাকা কলেজে। তামিম, তোমার একটা পিক দাও তো। কেন? তোমাকে চেনা চেনা লাগতেছে তাই। কেন বলতো? পিক দিবা কিনা বলো। ওকে ওয়েট, একটু পর আমার একটা ছবি দিলাম। ছবি দেওয়ার সাথে সাথে সুমাইয়া বলল, তামিম, তুমি আমাকে কোনোদিন দেখছো? না তো, কেন? আজকে মাইশার সাথে আমিই ছিলাম। কি তুই? হুম। আরও কিছুক্ষণ কথা বলে অফলাইন হয়ে গেলাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। আর 2 দিন পর আমাদের পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তাই আর কোনো সময় নষ্ট না করে সব সময় বই নিয়ে ব্যস্ত থাকি। পরীক্ষার দিন। তামিম, তাড়াতাড়ি রেডি হও। ওকে দাঁড়াও, আমি আসতেছি। এরপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। ওয়ার্নিং বেল দিয়ে দিল, তাই পরীক্ষার হলে ঢুকে পড়লাম। স্যার প্রশ্ন দিয়ে গেল, কিন্তু প্রশ্ন এত সহজ যে 2 ঘন্টার জায়গায় 50 মিনিটে শেষ করে ফেলছি। এইভাবে একে একে সব পরীক্ষা দিয়ে ফেলছি। সব পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আজ পরীক্ষা শেষ দিন, শেষ পরীক্ষাটাও দিয়ে ফেললাম। এখন আমাকে চট্টগ্রাম ফিরতে হবে, তা আঙ্কেলকে বলা দরকার। তাই পরীক্ষা দিয়ে সোজা মাইশাকে নিয়ে বাড়ি চলে আসলাম রাতে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। বলো। সকালে চট্টগ্রাম যাবে আর কি, ওকে কোনো সমস্যা নেই। আপনি জানলেন কি করে? মাইশা বলেছে আর বাড়ি যাবা। ঠিক আছে, তবে আসার সময় রিয়ানদেরও নিয়ে আসবা। এখনো বিয়ে হয়নি, তার মধ্যে আমার আব্বু আম্মুকে বিয়ান বানিয়ে ফেলছে। ওনারা কি আসবে? কেন আসবে না? দরকার হলে আমি কল করে বলবো। ওকে আঙ্কেল। এই বলে ডিনার করে রুমে চলে গেলাম আর মা বাবার সাথে কথা ভাবতে লাগলাম। বাবা মা, আবার তোমাদেরকে দেখতে পাবো। তোমরা কেমন আছো? তোমাদেরকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালবেলা দরজায় নাড়ার আওয়াজে ঘুমটার 12টা বেজে গেল। আমি উঠে দরজা খুলতেই দেখি মাইশা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খুললেই কফিটা রেখে চলে যায়। আমি সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নিচে চলে এলাম। তারপর নাস্তা করে রুমে চলে আসলাম। ব্যাগ গুছিয়ে আবার নিচে নেমে এলাম আর আঙ্কেলকে বললাম, আঙ্কেল যদি কোনো দোষ করে থাকি তো ক্ষমা করবেন। কি যে বলো না তুমি। এ নাও। এইটা কিসের চাবি? তোমার নতুন গাড়ি। এইসবের কি দরকার ছিল আঙ্কেল? আচ্ছা, এসব কথা এখন থাক, তোমার দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেল আসি। মাইশা আসি। যদি বেঁচে থাকি তো তাহলে আবার আসবো আঙ্কেল। এই বলে গাড়ি নিয়ে গেট দিয়ে বের হয়ে যখনই মেইন রোডে উঠতে যাব ঠিক তখনই ট্রাকের সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কি ভাবছেন গল্প শেষ হয়ে গেল? তাহলে ভুল ভাবছেন, কারণ গল্পের সিজন 2 আসতে চলেছে। সো সবাই সিজন 2 এর জন্য অপেক্ষা করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।
আমি গাড়ি থেকে ছিটকে দূরে পড়ে যাই আর একটা পিলারের সাথে বাড়ি খাই। তারপর আর কিছু মনে নেই। আফটার 5 মান্থস, 5 মাস পর ডক্টর, তামিম এখন কেমন আছে? উনি এখন অনেকটাই বিপদ মুক্ত। তামিম এতদিন কোথায় ছিলেন? আজ হঠাৎ তার সেন্স ফিরে আসে, তাই ওনাকে ঘুমের ওষুধ দিয়ে হালকা ট্রিটমেন্ট করি। এই বলে মাইশা তামিমকে দেখতে তামিমের কেবিনে যায়। মাইশা দেখে তামিম শুয়ে আছে। মাইশা ডাক্তারকে বলল, ডক্টর, তামিমের কখন জ্ঞান ফিরবে? 1 ঘন্টা পরে তামিমের জ্ঞান ফিরবে, তার চেয়ে বেশিও লাগতে পারে। কিন্তু তামিমের জ্ঞান ফেরার পর ওনাকে কোনো প্রশ্ন করবেন না, কারণ এতে পেশেন্টের ক্ষতি হতে পারে। ওকে ডাক্তার। আপনি তাহলে এখানে বসেন। ডাক্তার চলে গেল আর মাইশা তামিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তামিমের দিকে তাকিয়ে আছে আর বলতেছে, তামিম, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? জানো তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তামিম, তোমাকে যে খুব বেশি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্তও থাকতে পারি না। এইভাবে কিছুক্ষণ থাকার পর মাইশার চোখে ঘুম আসছে। তাই মাইশা ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকেল 3টা বাজে। মাইশা তামিমের হাতের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। হঠাৎ কারো হাত নড়াচড়ার কারণে মাইশার ঘুম ভেঙে যায়। মাইশা চোখ খুলে দেখে তামিমের হুঁশ ফিরেছে আর তামিম বলতেছে, আমি এখন কোথায়? আমাকে তুমি বলে কেন ডাকতেছেন? তোমার নাম তামিম, তাই তোমাকে তামিম বলে ডাকতেছি। আমাকে তামিম বলে কেন ডাকতেছেন? আমার নাম তামিম, কিন্তু আপনাকে তো আমি চিনি না। আপনি কে আর আমি বা কে? মাইশা তামিমের এই ব্যবহার মেনে নিতে না পেরে ডাক্তারকে ডাক দিল। ডাক্তার, ডাক্তার। ডাক্তার তামিমের কেবিনে ছুটে আসে। কি হয়েছে ম্যাম? তামিম আমাকে চিনতে পারছে না কেন? নিশ্চুপ। কি হলো ডাক্তার, কিছু বলছেন না কেন? যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কি ডক্টর, তামিমের কি হয়েছে? আসলে মাথায় খুব আঘাত লাগায় ওনার স্মৃতি হারিয়ে গেছে। ডাক্তারের কথা শুনে ইতি চমকে যায়। আসলে ওই দিন যখন অ্যাক্সিডেন্ট করি তখন ট্রাকের ধাক্কায় আমি গাড়ি থেকে বাহিরে পড়ে একটা পিলারের সাথে আমার মাথায় আঘাত লাগে। এরপর অ্যাক্সিডেন্টের কিছু সময় পর যখন মাইশা তাদের বাড়ির বাগানে যেতে লাগলো তখন দেখতে পেল তাদের বাড়ির সামনে কিছু লোক জড়ো হয়ে আছে। তাই মাইশা ওইখানে গিয়ে দেখে তামিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে মাইশা তার আব্বুকে তাড়াতাড়ি ডাকতে চায়। আঙ্কেল মাইশাকে হাঁপাতে দেখে বলল, কিরে মা, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? বাবা, তামিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস? চল। চলুন 5 মাস আগে হয়ে যাওয়া ঘটনা শুনে আসি। এই বলে আঙ্কেল আর মাইশা অ্যাক্সিডেন্ট প্লেস চলে আসে আর তামিমকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়। কিন্তু ডাক্তাররা তামিমকে ওটিতে নেওয়ার 1 ঘন্টা পর তামিমের ট্রিটমেন্ট করে যখন কিছু হচ্ছে না দেখে ডাক্তাররা জবাব দিল, সরি মিস্টার রফিক, ওনাকে ইমিডিয়েটলি সিঙ্গাপুর হসপিটালে নিয়ে যেতে না পারলে তামিমকে বাঁচানো সম্ভব না। কিন্তু এত তাড়াতাড়ি ফ্লাইট কোথায় পাবো? আমরা জানি না, আপনাকে দ্রুত পেশেন্টকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। ওকে ডাক্তার, তাহলে আমি তামিমকে একটা অ্যাম্বুলেন্সে শিফট করে দেন, আর এখন তামিমকে সিঙ্গাপুরে নিয়ে চলে যাব। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে যাব? ফ্লাইট রেডি হতে হতে তো 1 দিন লাগবে। আমাদের প্রাইভেট প্লেন করে চলে যাব। ওকে আব্বু। ডাক্তার, তামিম অ্যাম্বুলেন্সকে শিফট করে দেন। ওকে। কিছুক্ষণ পর তামিমকে অ্যাম্বুলেন্সে শিফট করা হলো। তারপর অ্যাম্বুলেন্স নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিল আর মাইশা তামিমের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, তামিম, তুমি এইভাবে আমার সাথে কথা না বলে থাকতে পারবে না। তামিম, কথা বলো প্লিজ। তামিম, কথা বলো। তামিম, তোমার এই অবহেলা যে আমি সহ্য করতে পারি না। মাইশার এই অবস্থা দেখে আঙ্কেল বলল, কাঁদিস না মা, দেখ সব ঠিক হয়ে যাবে। নিজের মেয়ের অবস্থা দেখে বাবার সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি করার আছে, তাই সান্ত্বনা দিচ্ছেন। আর কী বা করবেন। দেখতে দেখতে অ্যাম্বুলেন্স এয়ারপোর্টে পৌঁছে গেল। এরপর তামিমকে অ্যাম্বুলেন্স থেকে প্লেনে শিফট করা হলো। প্লেন স্টার্ট করলো। রাত 9টার দিকে প্লেনটি সিঙ্গাপুরের এয়ারপোর্টে ল্যান্ড করলো। এরপর তামিমকে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। তামিমকে ওটিতে নেওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে আঙ্কেল আর মাইশা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলে, ডক্টর, তামিমের কি অবস্থা? ডাক্তার নিশ্চুপ। কি হলো, চুপ কেন ডাক্তার? আমরা অপারেশন সাকসেসফুল করেছি, কিন্তু কি ডাক্তার? আপনাদের পেশেন্টের কোমায় চলে গেছে। তামিমের কি জ্ঞান ফিরবে না কখনো? ফিরবে, কিন্তু কবে ফিরবে তামিমের জ্ঞান? আমরা ঠিক বলতে পারবো না। তবে হয়তো 1 দিন ফিরতেও পারে, আবার 1 মাসও ফিরতে পারে।
আবার তার থেকে বেশিও লাগতে পারে। কি আমরা কি তামিমকে দেখতে পারবো না? এখন তো দেখা যাবে না। মাইশা ডাক্তারের কথা না শুনে তামিমকে দেখতে ওটির দিকে যায় আর দরজার ওপাশ থেকে দেখে আর কান্না করতে থাকে। এইবার বাস্তবে ফিরে আসি। আমরা কি তামিমকে দেখতে পারবো না? এখন তো দেখা যাবে না। মাইশা ডাক্তারের কথা না শুনে তামিমকে দেখতে ওটির দিকে যায় আর দরজার ওপাশ থেকে দেখে আর কান্না করতে থাকে। এইবার বাস্তবে ফিরে আসি। ডাক্তার, তামিমের কি কখনো স্মৃতি ফিরে আসবে না? ফিরে আসবে, কিন্তু সময় লাগবে। কয়দিন লাগবে ডক্টর? হয়তো 1 মাস বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। আমরা কি তামিমকে বাড়িতে নিয়ে যেতে পারি? না, কারণ উনি এখনো পুরোপুরি সুস্থ না। ওকে, কিন্তু কবে বাড়িতে নিয়ে যেতে পারবো? 2-1 দিন পর নিয়ে যেতে পারবেন, যদি সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারেন। ওকে ডক্টর। এতক্ষণ পর্যন্ত আমি ডাক্তার আর এই মেয়ের কথা শুনতেছি, কিন্তু আমি কে, কী বা আমার পরিচয়? এই মেয়েটা আমার নাম তামিম কেন বলতেছে? তাহলে কি আমার নাম তামিম? কিন্তু এই মেয়েটি বা কে? না, আমি আর এসব ভাবতে পারছি না। মাথাটা কেমন জানি ব্যথা করতেছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আছে, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। ডাক্তারের সাথে কথা বলে আঙ্কেলকে কল দেই, কিন্তু প্রথমবারে কল ধরেনি, দ্বিতীয়বারে কল ধরলো। তখন মাইশা বলল, আব্বু তুমি কোথায়? তোর জন্য খাবার আনতে হোটেলে আসছি। ওকে, আসতেছি। এই বলে আঙ্কেল কিছু খাবার নিয়ে হাসপাতালে চলে আসে আর মাইশার কাছে গিয়ে বলে, কি হয়েছে? মাইশার বাবা বলে কান্না করে দিল। কি হলো, কাঁদছিস কেন? তামিমের কেবিনে চলো। চল আগে খাবারগুলো খেয়ে নে। খাবো না আমি। এরকম করে না, দেখ তুই কিছু না খাস তাহলে তুই তো রোগা হয়ে যাবি, তখন তামিমকে কে দেখবে? এরপর মাইশা নাস্তাগুলো খেয়ে নেয়। নাস্তা খেয়ে আঙ্কেল আর মাইশা আমার কেবিনে আসে। কেবিনের দরজা বন্ধ হওয়ার শব্দে ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি একটা মেয়ে আর একটা লোক, মাইশা আর আঙ্কেল। যেহেতু আমার স্মৃতি হারিয়ে গেছে, তাই আমি মাইশা আর আঙ্কেলের ক্যারেক্টারটা লোকটি আর মেয়েটি করলাম। আমার কেবিনে আসছে, আমি ওনাদেরকে দেখে বললাম, আপনারা কারা? আমার কথা শুনে আঙ্কেল চমকে যায় আর মেয়েটিকে ইশারায় বলে, আমি কি বলছে এগুলো? তারপর মেয়েটি মানে মাইশা যা বলল তা শুনে আঙ্কেল চমকে যায়। আমার কথা শুনে আঙ্কেল চমকে যায় আর মাইশাকে ইশারায় বলে, আমি কি বলছি এগুলো? তারপর মাইশা যা বলল তা শুনে আমি আর আঙ্কেল চমকে যাই, কারণ মাইশা বলল যে, বাবা, তামিম স্মৃতি হারিয়ে ফেলেছে। কি বলছিস এসব? বাবা, তামিমের স্মৃতি হারিয়ে ফেলেছে। আচ্ছা, আপনারা কি আমাকে চিনেন? হ্যাঁ, চিনি তো। আমি কে? আমার নাম কি বলুন না প্লিজ। তুমি আমার তামিম, আর আমি তোমার হবু বউ মাইশা, আর ইনি হলেন আমার বাবা রফিক চৌধুরী। আমার না খুব মাথায় খুব ব্যথা করছে। আপনারা যদি বাইরে যেতেন তাহলে আমি ঘুমিয়ে যেতে পারবো। কেন নই, তুমি ঘুমিয়ে যাও, আমরা বাইরে আছি। এই বলে মাইশা আর আঙ্কেল বাহিরে চলে গেলেন আর আমি শুয়ে পড়লাম। মাইশা আর আঙ্কেল বাহির হয়ে সোজা একটা টুলে বসে পড়লেন আর মাইশাকে বললেন, তামিম কি কখনো স্মৃতি ফিরে আসবে না? ডক্টর তো বলেছিল আবার স্মৃতি ফিরে আসবে। কিন্তু কবে ফিরে আসবে? 2-1 মাসের মধ্যে আবার স্মৃতি ফিরে আসবে। তাই যেন হয়। সকালবেলা বুকের মধ্যে ভারী কিছু অনুভব করতেছি। আমি চোখ খুলে দেখি মাইশা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি মাথাটা নাড়াতেই মাইশা জেগে উঠল আর আমাকে বলল, এখন কেমন লাগছে তোমার? অনেকটাই ভালো। আমি ফ্রেশ হব। তারপর ইতি আমাকে ফ্রেশ করিয়ে আবার কেবিনে নিয়ে আসলো। এরপর ইতি বাহিরে গিয়ে কিছু নাস্তা নিয়ে আসলো আর আমাকে খাইয়ে দিল, আর নাস্তা খাইয়ে আবার ওষুধও খাইয়ে দিল। এভাবে কেটে গেল 2টা দিন। এখন আমি অনেকটাই সুস্থ, হাঁটতে পারি পুরোপুরি, কিন্তু এখনও আমার স্মৃতি ফিরে আসেনি। আমি সুস্থ দেখে মাইশা আঙ্কেলকে বলল, বাবা, তামিম এখন অনেকটাই সুস্থ। ডাক্তারকে বলে রিলিজের ব্যবস্থা করো, আর আমরা আজকেই বাংলাদেশে যাব। ওকে, আমি এখন ডাক্তার কাছে যাচ্ছি। এই বলে আঙ্কেল চলে গেল। একটু পর আঙ্কেল আবার আসলো আর বলল, তামিমকে রেডি কর, আর আমরা এখনই এয়ারপোর্টে যাব। ওকে বাবা। এরপর মাইশা আমাকে একটা কালো শার্ট আর কালো প্যান্ট দিয়ে বলল এগুলো পরতে। মাইশা বাহিরে চলে গেল আর আমিও শার্ট আর প্যান্টটা পরে বাহিরে আসলাম। তারপর সবাই মিলে গাড়ি করে এয়ারপোর্টে চলে আসলাম। এরপর আঙ্কেলের প্রাইভেট প্লেনে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকাল 4টার দিকে প্লেনটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ল্যান্ড করলো। এরপর আমরা 3 জনে এয়ারপোর্ট থেকে বাহির হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর একটা গাড়ি আসলো। আমরা 3 জনে
গাড়িটাতে উঠে মাইশাদের বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা আঙ্কেলের বাড়িতে পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নামতেই দেখি একটা বড় দালান আর তার চারপাশে ফুলের বাগান, খুব সুন্দর করে সাজানো। এরপর আমরা ভিতরে ঢুকে দেখি বাড়িটা খুব সুন্দর করে সাজানো। তখন আঙ্কেল মাইশাকে বলল, মাইশা ওকে রুমটা দেখিয়ে দে। ওকে বাবা চলো। এরপর মাইশা আমাকে নিয়ে একটা রুমের সামনে আনলো আর রুমের দরজা খুলে দিয়ে আমাকে বলল, এইটা তোমার রুম, যাও গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসো। ওকে। এই বলে রুমের ভিতরে ঢুকে চারিদিকে চোখ বোলাতে লাগলাম, কিন্তু রুমটা আমার খুব চেনা চেনা লাগছে। এর আগে রুমটা দেখেছি মনে হচ্ছে, তাহলে কি এর আগেও আমি এই রুমে ছিলাম? আহ বলে মাথায় হাত দিয়ে খাটে শুয়ে পড়লাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তাই শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙে তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসলাম। আমাকে নিচে নামতে দেখে আঙ্কেল বলল, তুমি এখন পুরোপুরি সুস্থ তো? হ্যাঁ আঙ্কেল। তাহলে কাল থেকে আবার আমার সাথে অফিস করবে এবং ভার্সিটিতে ভর্তি হবে। কিন্তু ভার্সিটিতে ভর্তি হতে হলে তো সার্টিফিকেট লাগে, কিন্তু আমার সার্টিফিকেটগুলো কোথায়?